দর্শক শুভেচ্ছা সবাইকে স্বাগত 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমরা সচরাচর কথা বলে থাকি রাজনীতি নিয়ে, কিন্তু আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি আমাদের সবার জীবন জীবিকা এবং অর্থনীতির সঙ্গে জড়িত। আমরা তারুণ্যের কথা বলতে চাই তারুণ্যের প্রধানতম যে সংকট সেই কর্মসংস্থানের কথা, এবং সেই কর্মসংস্থানের বাস্তবিক অবস্থা কী, তরুণদের কর্মসংস্থান কিভাবে হচ্ছে, সেক্ষেত্রে বাধা কী, সেটি দূর করার উপায় কী, সেসব নিয়ে নির্মোহ বিশ্লেষণ করতে চাই আজকের 24 ঘন্টায়। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি আগামীর কর্মসংস্থান প্রেক্ষিত বাংলাদেশ। পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি মাহফুজ বিশ্ব। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সরকারের সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আমাদের সঙ্গে আছেন ব্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর সাইমা হক বিদিশা। আমাদের সঙ্গে বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন বিজেএম এর সভাপতি ডক্টর রুবানা হক। আপনাদের চারজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই ফারুক হোসেন সাহেব, আপনাকে দিয়েই। আমরা সাংঘাতিক একটা ভালো সময় পার করছি, যেটিকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি। আমরা সব জায়গায় সেটি শুনি, ফলে এরকম সময় একটা জাতির জীবনে খুব কম সময় আসে। ঠিক সেরকম বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ দারুণ করছে নিঃসন্দেহে। কিন্তু সে জায়গায় আমাদের তারুণ্য তারা হতাশাগ্রস্ত, এরকম রিপোর্ট আমরা প্রায়শই দেখি, গবেষণার জরিপও দেখি। এবং তার সম্ভবত প্রধানতম কারণ, তারা অনেক উচ্চশিক্ষিত হচ্ছেন, বিএ পাস, এম পাস করছেন, গ্র্যাজুয়েশন করছেন, কিন্তু তারা কাঙ্ক্ষিত চাকরিটি পাচ্ছেন না। আপনি যেখানে কাজ করেন, আপনাদের নিশ্চয়ই কোনো একটা ফাইন্ডিংস আছে। আমাদের কর্মসংস্থান, বিশেষ করে তরুণদের কর্মসংস্থান এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে? হ্যাঁ, আমরা ঠিক এই মুহূর্তে যদি আমরা বলি, আমরা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে নেই। কিন্তু আমরা যে কাজটি শুরু করেছি সেটি বলা যায় যে আরও অন্তত 20-25 বছর আগেই শুরু করার কথা ছিল। তো বেটার লেট দ্যান নেভার আমরা এখন শুরু করেছি, কিন্তু সম্ভাবনা যে অনেক ভালো সেটি নিশ্চিন্তে বলা যায়। এখনকার উদ্যোগটি অনেক সমন্বিত এবং অনেক শক্তিশালী, এবং এটি আরও বেশি আশার কথা যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি তদারকি করছেন সরাসরি, কারণ তার অধীনে 4টি প্রতিষ্ঠান এই কাজটি করছে। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের পাশাপাশি এটা দুভাবে বিভক্ত। একটি হলো চাকুরি পেয়ে কর্মসংস্থান হওয়া, আরেকটি হলো নিজে উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানে যাওয়া। এই দুটো স্ট্রিম লাইনে উনি নিজেই প্রমোট করছেন এই কাজগুলিকে, উনি বলছেন। এবং এই 4টি অথরিটি উনি যে গঠন করেছেন, একটি হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটি বিনিয়োগের ইকোসিস্টেম তৈরি করছে। আরেকটি হলো ইকোনমিক জোন অথরিটি, যেটি প্ল্যাটফর্ম তৈরি করছে ফর ইনস্টলেশন অফ ইন্ডাস্ট্রিজ। থার্ড হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, যেটি সরকারের প্রকল্পে বেসরকারি অর্থ সম্পৃক্ত করা। এই 3টার উদ্যোগের কারণে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং শত শত লোকের সম্পৃক্ত হওয়ার সুযোগটি তৈরি হচ্ছে, তার যে কমপ্লিমেন্টারি সাপোর্ট সেটি দেবে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। স্কিল ডেভেলপমেন্ট অথরিটি স্কিল তৈরি করবে, শুধুমাত্র যে এটি শ্রমিক পর্যায়ের তা নয়, শ্রমিক পর্যায়ের, এক্সিকিউটিভ পর্যায়ের, মিড লেভেল পর্যায়ের, যেসব পর্যায়ে, সব পর্যায়ে এবং জনশক্তি যেখানে দরকার। কারণ আমরা জানি যে শ্রমিকও আমরা দিতে পারছি না দক্ষ করে, আবার মাঝামাঝি যারা ম্যানেজমেন্ট দেখছে সেটাও আমরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসি, আর এক্সিকিউটিভ পর্যায়ে তো আনছি। সেই প্রত্যেকটা পর্যায়ে আমাদের তৈরি করতে হবে। আপনি যে কথাটি বললেন সেটির দিকে আমরা যদি তাকাই, আমাদের এখন হয়তো জনসংখ্যা 167 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তার মধ্যে 65% হলো কর্ম উপযোগী বয়স, যে বিলো 40 ওয়ার্ক এজেড বলি আমরা। তার মধ্যে তরুণ হলো যাদের 25 পর্যন্ত, তারা হলো 35% অফ 65%। তাহলে এই 35%-এর শুধুমাত্র 1.7%-কে আমরা এতদিনে দক্ষ করে তুলতে পেরেছি, কাজে লাগাতে পেরেছি। বাকিরা কিন্তু এখনো ঘুরছে। এর মধ্যে কেউ ঝরে পড়েছে শিক্ষা থেকে, কারো অর্ধশিক্ষিত, কেউ আরেকটু বেশি শিক্ষিত, কেউ পুরোপুরি শিক্ষিত। যত কম শিক্ষিত হয়েছে সাধারণ শিক্ষায়, কম শিক্ষিত হয়েছে তত কম বেকার, যত বেশি শিক্ষিত হয়েছে তত বেশি সংখ্যক বেকার। তার মানে আমাদের উল্টে দিতে হবে। আমরা কারিগরি দক্ষতা এই জায়গাতে নিয়ে আসতে হবে, 80 ভাগ, 20 ভাগ রাখতে হবে
একাডেমিক সাধারণ জি। এডুকেশন। আমরা এই সমাধানের পথ নিয়ে কথা বলবো। আসিফ, তাহলে আপনার সঙ্গেও কথা বলতে চাই, কিন্তু আমাদের সঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তা এবং বিজেএমির সভাপতি ডক্টর রুবান হক আছেন। রুবান হক, নিশ্চয়ই আলোচনা আপনি শুনছিলেন, এবং যেটি ফারুক সাহেব বলছে যে আমরা আমাদের একটা বৃহৎ শক্তিকে কাজে লাগাতে পারছি না, সেটা একদম শ্রমিক লেভেল থেকে মিড লেভেল কিংবা টপ লেভেল ম্যানেজমেন্ট, সব জায়গায় সেই সংকট। আমরা খুব ভালো করে জানি আমাদের বড় গ্রুপগুলোর সিইওদেরকে বিদেশ থেকে আনতে হয়, এমনকি শ্রীলঙ্কা থেকেও আনতে হয়, ভারত থেকে তো বটেই। ফলে আপনি তরুণদের নিয়ে নানা ধরনের কাজ করেন, নানা ধরনের চিন্তা ভাবনা করেন। আপনার দৃষ্টিতে আমাদের তরুণরা কর্মসংস্থানের বিবেচনায় এখন কেমন আছে, এবং সেটির কারণটা কি এরকম থাকার? ধন্যবাদ। প্রথমেই বলি যে আসলে আমরা দুই ধরনের ফোর্সের কথা বলছি। একটা হলো যে যারা এখন তরুণ তারা, এবং যারা এখন আমাদের বর্তমানে যারা আসেন আমাদের কাছে চাকুরির আবেদন নিয়ে, যারা আসেন মিড লেভেল ম্যানেজমেন্টে, তারা অবশ্যই শিক্ষিত, কিন্তু তাদের মানে ওনারা এডুকেটেড, কিন্তু ওনাদেরকে মানে এমপ্লয় করার মতো ওদের এমপ্লয়েবিলিটি নেই, কাজে আমরা চাকরি ওনাদেরকে দিতে পারি না। একটি সোজা কথায় আপনাকে বলি, যারা ইভেন মাস্টার্স ডিগ্রি নিয়ে আসেন তারা প্রায়শই আমরা দেখি যে ইংরেজি তো দূরে থাক, বাংলাটিও ঠিক মতো লিখতে পারেন না। তো আমার একটা সোজা প্রস্তাব সবসময় থাকে যে ভাই, আজকের খবরের কাগজে কি লেখা আছে আমাকে 5 লাইনে লিখিয়ে দেখান। 99% অফ দ্য টাইম পারে না। তার মানে হলো যে পড়াশোনা করে না, কেউ আসলে বই খোলে না, কেউ আসলে খবরের কাগজ পড়ে না, কেউ বহির্বিশ্বের খবর রাখে না। কাজেই একটা বিচ্ছিন্নতায় ভুগছি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায়। হ্যাঁ ঠিকই, আমরা অনেক শিক্ষিত হচ্ছি, সব হচ্ছে, কিন্তু এই জিপিএ 5 পাওয়ার, এই গোল্ডেন জিপিএ কি বলে, এগুলো পেতে পেতে আসলে আমরা আসলে পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলছি। কাজে আমি ফারুক ভাইয়ের সাথে একদম একমত যে অনেক পোটেনশিয়াল তৈরি হচ্ছে, সম্ভাবনার দেশ বাংলাদেশ, কিন্তু আমার জন্য কিন্তু অ্যাজ অ্যান এমপ্লয়ার এই মুহূর্তটা খুব জরুরি। আমার জন্য আগামী 5 বছর পরে যে জনসংখ্যা প্রস্তুত হবেন সেটি কিন্তু আসলে আমার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। কাজে আমরা কোনটাকে আজকে বলি আর কোনটাকে কাল বলি, বা কোনটা আমাদের ভবিষ্যৎ আর কোনটা বর্তমান, এটা বুঝতে বুঝতেই আমাদের সময় চলে যাচ্ছে। কাজে অনেক প্রকল্প আছে, অনেক প্রজেক্ট আছে, কিন্তু এরপরে কোথায় যাব? পরের ফেজে তো আমরা এখন পর্যন্ত যাইনি। এরপরে অটোমেশনের জন্য যখন আমাদের রিস্কিলিং এবং আপস্কিলিং দরকার হবে, তখনকার প্রস্তুতি কোথায় বাংলাদেশের? তো 5 বছর পরে যখন আমাদের আসলে আস্তে আস্তে করে হিট করতে থাকবে এই বাস্তবতাগুলো, তখন আমরা তো আর চটপট করে রাতারাতি নতুন কোনো স্কিল প্রজেক্ট দেখব না। কাজে এই মুহূর্ত থেকে আসলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে, এবং আমি মনে করি শর্ট টার্ম, ইমিডিয়েট এবং লং টার্ম 3টা গোলই মাথায় রেখে সমস্ত সংস্থা মিলে এবং আমরা বেসরকারি খাতে যারা আছি সবাই সমন্বিতভাবে একসাথে আমরা একই দিকে এগোবো। ডিরেকশনটা, ফোকাসটা এক হতে হবে। আর না হলে প্রতিদিনই আমরা চাকরি দিতে পারবো না এবং প্রতিদিনই হতাশার সৃষ্টি হবে। তবে আপনি এখনকার বর্তমান তরুণদের কথা যদি বলেন, আমি প্রচুর সম্ভাবনা দেখি। যারা একেবারে নতুন, যারা মাত্র ইউনিভার্সিটিতে যাচ্ছেন, শিক্ষিত যে যুবক সমাজ, সেটি কমপ্লিটলি আলাদা। তাদের প্রত্যেকের চোখে আশা আছে, স্বপ্ন আছে, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে এদের প্রত্যেকের মধ্যে আমরা অন্তত দেশ গড়ার একটা স্বপ্ন ঢুকাতে পারবো, এবং তাদের শিক্ষার মান আমি মনে করি না কোনোভাবেই কম্প্রোমাইজড হবে, কারণ তারা তথাকথিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়েও বহু কিছু শিখছেন এবং জীবন তাদেরকে প্রতিনিয়ত শেখাচ্ছে। জি, ডক্টর রুবান হক, আমি আবার আপনার কাছে আসবো। আসিফ সালে, দারুণ একটা সংকট। তার মানে যারা এমপ্লয়ার তারা বলছেন তারা লোক পাচ্ছেন না, আর যারা চাকরি খুঁজছেন তারা বলছেন তারা চাকরি পাচ্ছেন না। আপনারা ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা, আপনার এই দক্ষতা উন্নয়নে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছেন এর মধ্যে। আপনারা নিশ্চয়ই এই প্রকল্পগুলো গ্রহণ করার পেছনে কোনো ধরনের গবেষণা, কোনো ফাইন্ডিংস ছিল? এই খাতে কেন কাজ করতে আগ্রহী হলেন? মানে সংকটটা কোথায়? না, এটা যেটা সবাই বলছেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, এখন সবার জন্য 1 নম্বর চিন্তা হচ্ছে কর্মসংস্থান। তো সেক্ষেত্রে এই যে পপুলেশন ডিভিডেন্ডের কথা আমরা বলছি, এটা কিন্তু আর বেশি দিন নেই। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো বছর চলে গেছে, এবং 2033-এ এটা শেষ হয়ে যাবে, এবং তারপর থেকে যেটা শুরু হবে, মানে বয়োবৃদ্ধ বা ওয়ার্কিং এইজের বাইরের পপুলেশন, তার মানে প্রত্যেক যুবকের মাথায় তখন থাকবে আরও 3 জন থেকে 6 জন বয়োবৃদ্ধকে বহন করার প্রেশার। তখন সেই চিন্তা যদি আমরা করি, আমি রুবান আপার সঙ্গে অ্যাবসলিউটলি একমত যে
আমাদেরকে অবশ্যই কারেন্ট নিডসগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে, পাশাপাশি ফিউচার স্কিলসগুলো কী কী সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। সেখানে আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে শিক্ষাকে এই দক্ষতার বাইরে চিন্তা করা যাবে না, যে এবং বেসিক ফাউন্ডেশনাল স্কিলসগুলো। রুবানা আপা যেই প্রবলেমটার কথা বললেন, আমরাও এমপ্লয়ার হিসেবে যখন রিক্রুট করতে যাই ব্র্যাকে, তখন আমরা একই সমস্যা দেখি। যারা ইন্টারভিউ করতে আসেন তাদের যে যোগ্যতা বা তাদের যে যোগ্যতা, সেটা আমরা 10 বছর আগে তার থেকে খারাপ বা 15 বছর আগে থেকে খারাপ। কারণ কি, শিক্ষার মান কিছুটা কমেছে, এবং এমপ্লয়েবল স্কিলসের কথা যেটা বলছি, সেটার নিডসগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এমপ্লয়েবিলিটি বলতে যেগুলো দেখি, ভেরি ডিফারেন্ট কাইন্ডস অফ স্কিলস, সেটা আমরা জিপিএ দেখছি না। আমরা দেখছি যে যেটা 21 শতকের দক্ষতার কথা যেগুলো বলা হচ্ছে, কমিউনিকেশন করতে পারো কিনা তুমি, অ্যানালিটিক্যাল স্কিলস আছে কিনা তোমার, কোনো দক্ষতা, হ্যাঁ মানে বেসিক সফট স্কিলস যেগুলোকে বলা হয়। এখন এগুলো আমি যদি একটা তরুণকে জিজ্ঞেস করি, তরুণ বলে যে সে বলে যে আমি কোনো চাকরিতে ঢুকবো, কিন্তু আমাকে তো বলে এক্সপিরিয়েন্স ছাড়া চাকরিতে নেবে না, আবার চাকরি ছাড়া এক্সপিরিয়েন্স হবে করে। এই যে একটা চক্করের মধ্যে পড়ে যায় মানুষ, এটা থেকে বের হবার একমাত্র উপায় হচ্ছে যে নানা রকমের অভিজ্ঞতা সঞ্চয় করা চাকরির আগে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলেন, পার্ট টাইম কাজ বলেন, ইন্টার্নশিপ বলেন, এই ধরনের জিনিসগুলো করতে করতে কিন্তু এই সফট স্কিলের কিছু কিছু দক্ষতা কাজের মাধ্যমে তৈরি হবে। জন্য এই জিনিসগুলো আমরা সবাইকে জোর দিতে বলছি। কারণ কিছুদিন আগে আমি যদি একটা আমার নিজের ইন্টারভিউ করার একটা এক্সাম্পল দিই, যে অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেমেয়ে ছিল, তো সেখান থেকে আমি যাকে চাকরিটা দিলাম সে স্টার সিনেপ্লেক্সের টিকিট ক্লার্ক হিসেবে পার্ট টাইম কাজ করতে একটা মেয়ে। তা আমার কাছে মনে হচ্ছে তার কাস্টমার ম্যানেজ করার দক্ষতা আছে, সে যদিও কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু এই যে একটা স্কিলস সে ডেভেলপ করেছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, এইটা আমার জন্য কাজে দেবে। তো এই ধরনের ছোট ছোট অভিজ্ঞতা খুব জরুরি। আর আমাদের ব্র্যাকের উদ্যোগের কথা বললে, আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে 87% কর্মসংস্থান বাংলাদেশে হয় ইনফর্মাল সেক্টর থেকে, এবং সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং জবস, যেখানে বিজিএমইএ বলেন বা অন্যান্য নতুন ক্ষেত্রে, সেই কাজের সংখ্যা কিন্তু খুব লিমিটেড। এবং আমাদের যেই যত অটোমেশন আসছে আগামী দিনগুলোতে, তত এইখানে ওই কর্মসংস্থানের জায়গাগুলো সংকুচিত হবে। তো ইনফর্মাল সেক্টরকে ভুলে গেলে হবে না। সো ইনফর্মাল সেক্টরকে কেন্দ্র করে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, যেটা অ্যাপ্রেন্টিসশিপ ভিত্তিক, এবং সেটার মাধ্যমে আমরা বেশ অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। এবং সেটা যায় একেবারে গ্রামে, এবং সেটার জন্য আপনার ওই বড় বড় সেন্টার দরকার হয় না, ক্যাপেক্সের ওখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম। সো আমাদেরকে এভাবে একটু ক্রিয়েটিভলিও ভাবতে হবে। আর একটা জায়গাতে আমরা দেখছি যে যেখানে বেসিক একটা অভাব, মানে আমরা এখন এনকারেজ করছি যে সবাইকে, তো ফারুক স্যার যেটা বললেন, যে এখন যেটা হয়ে গেছে যে অটোমেটিক আমরা মনে করছি, এবং অনেক দরিদ্র ফ্যামিলি অনেক টাকা পয়সা খরচ করে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের পরে যেটা হচ্ছে যে বেকারত্বের চাপ, এবং এই যে 3 লাখ ছেলে মেয়ে গ্র্যাজুয়েট করছে আমাদের বিশ্ববিদ্যালয়তে বছরে, এবং 47% বেকার হয়ে আছে। তো তাহলে তখন ফ্রাস্ট্রেশনটা কিন্তু আরও বাড়ছে। তো পার্টিকুলারলি আমি কিছুদিন আগে সিলেটে গেছিলাম, তখন আমি এইরকম একটা গ্রুপের সাথে আলাপ করলাম, যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে বা ডিগ্রি কলেজগুলো থেকে পাশ করেছে। তাদের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে গেছে বিসিএস পরীক্ষা, এবং বিসিএস পরীক্ষার ক্ষেত্রে কতগুলো যাবে, এটা আমরা আপনার সবাই, এবং তারা বছরের পর বছর নষ্ট করছে এটার পেছনে। তো তার মানে দাঁড়াচ্ছে আমাদের প্রথম থেকেই মানে এই সিদ্ধান্তগুলো, ভুল সিদ্ধান্তগুলো, একটা বড় ধরনের ভুল আছে, এবং বিভিন্ন পরিবার যখন তাদের সন্তানদের জন্য এই ডিসিশনগুলো নিচ্ছে যে কোন দিকে যাবে, সেখানে ক্যারিয়ার কাউন্সেলিং এর দরকার আছে, সেখানে সঠিক সিদ্ধান্তের এবং সঠিক ইনফরমেশনের দরকার আছে, যে আমি কোন জায়গাতে। আমি আরেকবার আপনার কাছে আসবো, ডক্টর সাইমা হক বিদেশি, আপনি শিক্ষক এবং অর্থনীতির শিক্ষক। ফলে এই যে আমাদের চাকরি এবং শিক্ষা, আমাদের কারিকুলাম, সেটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এই দুটোর মাঝখানে কোনো একটা গ্যাপ যে আছে, সেটা 3 জনের আলোচনায়, সরকার পক্ষ, উন্নয়ন সংস্থা কিংবা এমপ্লয়ার যারা বিজেএমইর প্রেসিডেন্ট, সেটা পরিষ্কার। এই জায়গাটা কি একটা বড় সংকট আসলে তৈরি করছে? আমরা আসলে কতখানি জীবনমুখী শিক্ষার কথা আমরা বারবার বলি, আমাদের শিক্ষা কতখানি জীবনমুখী? আমার মনে হয়, ধন্যবাদ, আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন কর্মসংস্থানের বিষয় চিন্তা করছি, তখন আমাদের আসলে কয়েকটা এন্টিটির কথা ভাবতে হবে। একটা হচ্ছে আমাদের যে তরুণ, সে তরুণ চাকরি করতে পারে, তরুণ উদ্যোক্তা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যিনি চাকরি দেবেন বা যিনি ব্যবসায়ী,
তৃতীয়ত হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা তরুণদেরকে তৈরি করবেন, মানব সম্পদ তৈরি করবেন। এখন এই তিনটা এন্টিটি যেটা আমার মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা হচ্ছে, বিভিন্ন ধরনের বিনিয়োগ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই তিনটা এন্টিটিকে একসাথে আনা, এই যেটাকে আমরা বলি যে স্কিল মিসম্যাচ, এই স্কিল মিসম্যাচ বা দক্ষতার যে সমন্বয়হীনতা, এটা একটা বড় সমস্যা। সেটার কারণে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যেখানে আমরা জানি যে ফর্মালি কোনো জব সার্চের কোনো বিষয়, জব সেন্টার, এই ধরনের জিনিসগুলো খুব একটা নেই। দেখা গেছে যে ওয়েবসাইটের মাধ্যমে জব সার্চ করার যে বিষয়টা, এটা নতুন শুরু হয়েছে। অনেকেই রয়েছেন যে যারা এই বিষয়গুলোতে খুব একটা কমফোর্টেবল না, ছেলেমেয়েরা জানে না। আবার দেখা গেছে যে অনেক সময় যেটা দেখা গেছে যে অনেক ধরনের কাজ রয়েছে, যে কাজগুলো মালিক আছেন, যে ব্যবসায়ীরা আছেন, তারা জানেন যে এই ধরনের কাজগুলো দরকার রয়েছে, কিন্তু চাকরির জন্য লোক খুঁজে পাচ্ছে না। তো এই ধরনের পরিস্থিতিতে, এবং আমাদের কিন্তু বেকার ভাতাও নেই, সুতরাং এই ধরনের পরিস্থিতিতে এই যে ভিন্ন ভিন্ন এন্টিটিগুলো রয়েছে, এদেরকে এক করবার জন্য অনেক ধরনের উদ্যোগ রয়েছে, কিন্তু এদেরকে এক করে, এবং আমাদের কিন্তু ইন্টার্নশিপের ব্যাপারটাও কিন্তু খুব একটা প্রচলিত নয়, আছে কিন্তু সেরকম নয়। তো এর ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে, এবং এই জিনিসটাকে, তিনটি এন্টিটিকে এক করা যায় কিভাবে, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় চিন্তা করার দরকার রয়েছে। তার মানে একটা সমন্বয়ের জায়গায় আপনি যাওয়ার কথা বলছেন, সম্ভবত সেখান থেকে আমরা সমাধানের পথটাও পেতে পারি। আমরা একটা বিরতিতে যাব। ডক্টর রুবানা হক, বিরতি থেকে ফিরে আপনার কাছে যেটি জানতে চাই, ডক্টর বিদিশা হক যে জায়গাটির কথা বলছিলেন যে একটা সমন্বয়ের অভাব রয়েছে, ফলে এই জায়গাটার কাজটা কারা শুরু করবে? উদ্যোগটা কি কেবলই সরকারই নেবে, নাকি আপনারা যারা উদ্যোক্তাদের বিভিন্ন সংগঠন, আপনাদের প্রত্যেক জেলায় জেলায় চেম্বার রয়েছে, তারাও সেটি করতে পারে? ব্র্যাক যেরকম উন্নয়ন সংস্থা হিসেবে করছে, সরকার হিসেবে তারা করছেন, বিশ্ববিদ্যালয়গুলো করতে পারে কিনা, সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে কথা বলছি আমরা। বিজিএমই সভাপতি ডক্টর রুবানা হক আছেন আমাদের সঙ্গে বনানীর বাসা থেকে। রুবানা আপা, যদি শুনতে পান, আপনাকে যে প্রশ্নটি বিরতির আগেই করছিলাম, যে একটা সমন্বয়ের কথা বারবারই বলা হয়, প্রশ্ন হচ্ছে যে এই সমন্বয়ের কাজটা কে করবে? এটা যিনি সরকারি প্রতিনিধি তিনিও বলছেন, আপনারাও বলছেন, যিনি শিক্ষক তিনি বলছেন, যারা বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি তারা বলছেন। কাজটা শুরু হতে পারে কিভাবে? আপনার কোনো ধারণা বা প্রস্তাবনা আছে কিনা সে প্রসঙ্গে? খুব সহজ, সেটা হলো যে আমরা সবাই মিলে করব। আসলে যেটা হয়, যখন কোনো প্রজেক্ট ডিজাইন করা হয় সরকারের পক্ষ থেকে, তখন সরকারি সংস্থাগুলো করেন, কিন্তু ওই যে পিপিপির একটা কনসেপ্ট আছে, সেটি হতে পারে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো, যদি আমাদের সবার ভিশনটা একই হয়, যে আসলে আমাদের এই যোগ্যতা এবং আমাদের এই এমপ্লয়েবিলিটি এর মধ্যে যদি দূরত্ব কমাতে হয়, তাহলে কতগুলো ফাস্ট ট্র্যাক পদক্ষেপ নিতে হবে। তবে এটাও ঠিক যে চট করে রাতারাতি কিছু হয় না। আমাদের ওই যে ফাউন্ডেশনের কথাটা আমরা সবসময় ছোটবেলায় শুনতাম, যে বাবা মারা বলতেন যে ফাউন্ডেশন খুব শক্ত করো। আমাদের প্রাইমারি এডুকেশনের ফাউন্ডেশন এত দুর্বল, এত কম শেখানো হয়, এবং সবচাইতে নিম্নমানের কতগুলো শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যাই। আমরা যদি প্রাইমারি এডুকেশনটাকে একটু শক্ত করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলা সমস্যার সমাধান এখন থেকে শুরু হয়। যেমন আমি কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী, কিন্তু ইংরেজিও কিন্তু পাশাপাশি মোটামুটি শিখেছি, যার জন্য মোটামুটি এখনো কমিউনিকেট করতে পারি। তার অর্থ হলো, ছোটবেলায় যদি কিছু জিনিস শেখানো হয় সেটা কেউ ভোলে না। প্রাইমারিতে আমাদের একটা বিশাল দুর্বলতা রয়ে গেছে। আমার মনে হয় যদি প্রাইমারি এডুকেশনকে ইনসেন্টিভাইজ করা হয়, সবচাইতে, আপনি বিসিএস এর কথা বলছিলেন, কে যেন বলছিলেন যে সবাই বিসিএস পরীক্ষা দিতে ব্যস্ত হয়ে যায়। বিসিএস এ যে ছাত্রছাত্রীটি সবচাইতে ভালো করে, তাকে যদি প্রথম চয়েস দেওয়া হয় যে প্রাইমারি এডুকেশনে তুমি প্রাইমারি স্কুলে শিক্ষক হবে, এবং তার বেতনটি যদি ইউনিভার্সিটি টিচারের থেকেও বেশি দেওয়া হয়, শ্রীলঙ্কায় এরকম সিমিলার সিস্টেম করা হয়েছে, ওদের কাছ থেকে আমরা শিখতে পারি। আসলে প্রাইমারি এডুকেশন ইজ এভরিথিং, এটা 1 নাম্বার 2, আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, যে আমরা সবসময় কিন্তু যেটা হচ্ছে, তখন আমরা এক একজন বিক্ষিপ্তভাবে সবগুলো কাজ করছি। যদি আমাদের সুতোটা গাঁথতে হয়, তাহলে চিন্তা করতে হবে যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, যারা আসলে বেরিয়ে আসছেন গ্র্যাজুয়েটস হয়ে, কতগুলো কোর্সেস আমাদের শেখানো খুব দরকার। আমি একদম সিলেবাসের বাইরে গিয়ে বলছি, কিন্তু পিপিই,
পলিটিক্স, ফিলসফি অ্যান্ড ইকোনমিক্স এমন একটি টপিক, এটি কিন্তু সচরাচর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় শেখানো হয় না, কিন্তু পিপি ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনাকে আপনার সফট স্কিল শেখায়, এবং এটি না হলে কিন্তু আপনি পরবর্তীতে কিছুই বুঝবেন না। আজকালকার বাচ্চা কাচ্চারা প্রথমত তো পড়ে না, এটা একটা আমার বিরাট বড় আক্ষেপ, আর দ্বিতীয়ত সবাই কিন্তু পুরো প্রজন্ম ধরে কিন্তু এরা শর্টকাট জেনারেশন, সব কিছু ফাস্ট ট্র্যাক করে, ফাস্ট ট্র্যাক করে সব কিছু হয় না। কাজেই আজকে যত ভালোই এনএসডিএ কাজ করুক বা যতই আমরা ওনাদেরকে পরের লেভেলে নিতে চাই, অথবা শিক্ষকরা যতই চেষ্টা করুক, যতক্ষণ পর্যন্ত আমরা সম্মিলিতভাবে সবাই একসাথে এদের এই তারুণ্যের সাইকিকে ইম্প্যাক্ট করতে পারবো না, ততদিন কিচ্ছু হবে না। কাজেই আমাদের আসলে একটা ফাস্ট ট্র্যাক কমিটি থাকা দরকার, শুধুমাত্র এমপ্লয়েবিলিটি বাড়ানো না, একই সাথে কারিগরি শিক্ষার কথা বলছি, আমরা আসলে কি শেখাবো, আমরা যে রিস্কিলিং বলছি, আপস্কিলিং বলছি, কোন সেক্টরের জন্য, কিসের জন্য প্রস্তুত হব আমরা? আমাদের এখন সেক্টর ডাইভার্সিফিকেশনই আমরা ঠিক করতে পারি না যে গার্মেন্টসের পরে কোনটি হবে, লাইট ইঞ্জিনিয়ারিং এ যাব, ইন্টারমিডিয়েট প্রোডাকশন কি হবে, উই স্টিল ডোন্ট নো। কাজে সবকিছু যদি মেলাই, আমাদেরই আসলে নিজেদের লক্ষ্য স্থির করে তারপরে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এক করতে হবে। তো সব মিলিয়ে আমাদের একটা ফাস্ট ট্র্যাক কমিটি করে মোটামুটিভাবে কোন দিকে আমরা ডাইভার্সিফাই করছি, কোথায় আমাদের স্কিল যাবে, এগুলো যদি আমরা সিদ্ধান্তে আসতে পারি, তাহলে আমাদের জন্য কাজ করা সহজ ফল পাওয়া যাবে। ডক্টর রুবান হক একদম সম্ভবত মৌলিক জায়গাটায় হাত দিয়েছেন। ডক্টর বিদিশা, আপনি যেহেতু শিক্ষকতায় আছেন, আপনার কাছে সেটা নিয়ে কথা বলতে চাই। ধরেন আমাদের যে ছেলে মেয়েটা বাংলা মিডিয়ামেও পড়ে, সেও 1 থেকে 12 12 বছর বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক কোর্স হিসেবে পড়ে, সে কেন বাংলা পারে না? সে কেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আবার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোচিং করে? এবং আমি জানি না পৃথিবীর আর কোনো দেশের ছেলেমেয়েরা সাধারণ জ্ঞান কোচিং সেন্টারে টিচার রেখে পড়ে কিনা। আমাদের এই সংকটটা দূর করবেন কিভাবে? মৌলিক জায়গাটা তো শিক্ষা খাতের দুর্বলতা। একটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে আপা যে কথাটি বলছে সেটি আসলে গোড়ার কথা। সেখানে বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলো স্ট্রিম অফ এডুকেশন আছে, এটা আমি মনে করি একটা সমস্যা। বিভিন্ন স্ট্রিম থেকে যারা আসছে তাদের কিন্তু মার্কেট রিটার্ন, তাদের যে স্কিল লেভেল, দক্ষতা, এগুলো কিন্তু একই রকম নয়। এটা একটা সমস্যা তৈরি করে। এই সমস্যাটা আরও প্রকট হয় যখন টারশিয়ারি এডুকেশনে আসে এবং তখন জব মার্কেটে যাওয়া যায়। এখানে কিন্তু একটা সমন্বয়ের দরকার রয়েছে, এখানেও মানে এডুকেশন সিস্টেমও কিন্তু একটা সমন্বয়, এবং এটার সাথে কিন্তু ইনইকুয়ালিটির একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখন বিষয়টা হয়েছে এত বেশি পরীক্ষা কেন্দ্রিক এবং জিপিএ 5 কেন্দ্রিক হয়ে গেছে যে দেখা যায় সবাই শুধু ভালো নাম্বার তুলতে চায় এবং পরীক্ষা দেবে, এবং পরীক্ষায় গোল্ডেনে এই বিষয়টা শেখার চেয়ে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে কোচিং সেন্টারগুলো যেগুলো, তাদেরও টার্গেট অবশ্যই থাকে যে কিভাবে ভালো একটা ইমেজ তৈরি করা যাবে। কোচিং সেন্টারে যে বিজনেসটা, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বোধহয় সরকারকে খুব গুরুত্বের সাথে ভাবা দরকার। এটা গুরুত্বপূর্ণ। বাচ্চাদের এই ক্লাস 5-এ পরীক্ষা, ক্লাস 8-এ পরীক্ষা, এই পরীক্ষা পদ্ধতি থেকে একটু ক্রিয়েটিভ কিছু চিন্তা করা, অর্থাৎ কারিকুলামকে কিন্তু ঢেলে সাজানো দরকার। একটা হচ্ছে সমন্বয়ের দরকার, আরেকটা হচ্ছে কারিকুলামকে ঢেলে সাজানো দরকার। এবং এটার সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি কর্মমুখী শিক্ষার কথা যদি বলি, তখন কিন্তু আমাদের চিন্তা করতে আমাদের একটা সোশ্যাল স্টিগমা কাজ করে। হ্যাঁ, কারিগরি শিক্ষাকে অনেকেই কিন্তু সম্মানজনক হিসেবে দেখে না। মেইন স্ট্রিমের মধ্যে কিভাবে কারিগরি শিক্ষাটা ঢোকানো যায়, হ্যাঁ, সেটা কিন্তু একটু চিন্তা করা যেতে পারে। একটা অপশনাল সাবজেক্ট হিসেবে থাকতে পারে, মূল সাবজেক্টের সাথে একটা কম্পোনেন্ট থাকতে পারে। এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে স্টেরিওটাইপটা ভাঙতে হবে। সুতরাং এই পুরো বিষয়গুলো, যেটা আপা খুব রাইটলি পয়েন্টেড আউট, যে আমাদের আসলে প্রাথমিক শিক্ষার ভিত্তিটা শক্ত করা এবং সেই বিষয়ে কাজ করাটা, কারিকুলাম তৈরি করা এবং ভালো শিক্ষক দেওয়া, এই বিষয়গুলো খুব তো সেটি করলেও তো আমি ফল পাবো অন্তত 15 বছর পরে, সেটি যদি আজকে থেকে আসে। তাহলে আরেকটা জিনিস সবার আলোচনা থেকে একটা জায়গায় এসছে যে আমাদের তরুণদের মনস্তত্ত্বে এক ধরনের আমিত্ব ভাব এসছে, এবং মনস্তত্ত্বে এক ধরনের যে জনসেবা বলি, যেটাকে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের কথা বলছেন, সেগুলো তো আমাদের তরুণরা এখনো সংশ্লিষ্ট হয়। কিন্তু আমি খুবই নিশ্চিত যে 90-এর দশকের তরুণরাও যে প্রণোদনা থেকে এই কাজটা করতেন, সেটি এখন তারা করেন না। কেউ কেউ শুধু কারিকুলাম ভিটা বা সিভিতে লেখার জন্য সেটি করেন। ফলে সেটিও একটা সংকট কিনা আমাদের মনস্তাত্ত্বিক যে পরিবেশটা আমরা তৈরি করছি। আমরা তো শুধু তরুণদের দোষ দিলেই হবে না, আমরা সবাই মিলে তো সেই সংস্কৃতিটা তৈরিও করেছি। সেটা তো বটেই, যুগ পাল্টেছে, মানুষ তো চেঞ্জ হয়েছে, আমরা আরো অনেক বেশি
ভোগবাদী হয়েছি, মানে কনজিউমারিজমের দিকে ঝুঁকে পড়েছি। সে কারণে সোশ্যাল মিডিয়া এসছে, ইন্টারনেট এসছে। তো সেই দিক থেকে কিন্তু ওভারঅল যেই জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে, আমরা যখন আবার ইউথ সার্ভে করেছি আমরা দেখেছি যে আবার তরুণরা বলছে যে তারা সামাজিক কার্যক্রম করতে চায়, ভলান্টিয়ার করতে চায়, তা কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নেই। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে যে এখন কোনো আগে যে পাড়ার ভেতরে উদ্যোগ ছিল, দেওয়াল পত্রিকা বের হতো, আমরা লাইব্রেরি ছিল, ক্লাব বন্যা ছিল। হলে ত্রাণ হতো, ক্লাব ছিল, ওটা একটা অন্য একটা ভিন্ন জগৎ ছিল। আমরা যে চৌকসতার কথা বলছি সেটা কিন্তু ওগুলো থেকেও আসতো, কারণ একটা ছেলে বা মেয়ে একটা অলরাউন্ডার হিসেবে তৈরি করার জন্য তার নানা ধরনের অভিজ্ঞতা দরকার। তো এখন আমরা মনে করছি যে ওই একটা জায়গাতে ভালো করতে পারলে তারপরে শর্টকাট নিয়ে বিসিএস এর কোচিং করে তারপরে বিসিএস দিলে যদি লেগে যায় তাহলে সেটা, কিন্তু সেটা হচ্ছে না বেশিরভাগ মানুষের জন্যই। এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে, এই জিনিসগুলো নিয়ে আরও বেশি ব্যাপক প্রচার করতে হবে যে কি করলে তুমি এমপ্লয়েবল হবে। এবং এমপ্লয়মেন্টই শুধু একমাত্র জায়গা না, সেটা উদ্যোক্তা তৈরির কথা বলা হচ্ছে। অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো কাজ করতে চায়, নিজের উদ্যোগে কাজ করতে চায়, তাদের জন্য কি করে সাপোর্ট দিতে পারি। আমরা যেরকম একটা প্রকল্প তৈরি করেছি যে তাদের উদ্যোগের সঙ্গে খুব মাইক্রো লেভেলে কিছু ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করতে পারি এন্টারপ্রেনারশিপ ট্রেনিংয়ের সাথে, এবং ভালো সেটা সাড়া শতভাগ পাচ্ছি। না নিশ্চয়ই। না, শতভাগ না, কিন্তু আমরা একটা স্টার্ট আপ ক্যাপিটাল দিই, মানে এটা একদম মাইক্রো স্মল বিজনেসের জন্য। এটা স্টার্ট আপ যেটা আপনারা গ্রামীণ ফোন বা অন্য সেরকম না, ওরকম না, একদম মাইক্রো লেভেলে। তো এখন আমি একটা ওই বড় ব্যাপারে রূপানাপা যেটা বলেন ওখানে আমি যেতে চাই যে সমন্বয়ের ব্যাপারটা, মানে এই যে আমরা নানা রকমের কাজ করছি, আমাদের নিজেদের অনেক লার্নিং আছে, সরকারের অনেক লার্নিং আছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের লার্নিং আছে, প্রাইভেট সেক্টরের অভিজ্ঞতা থেকে লার্নিং আছে। এইগুলো সব নিয়ে জায়গা থেকে প্রকল্প তৈরি করা বা একটা সমন্বিত স্ট্র্যাটেজি তৈরি করা খুব দরকার হয়ে পড়েছে এখন। আদারওয়াইজ এখন যেটা হচ্ছে যে অর্থ খরচ হচ্ছে, আমরা অর্থ ব্যয় করছি সবাই, কিন্তু এটা হচ্ছে ক্লাস্টার অফ প্রজেক্টস। জি, একটা প্রশ্ন আপনাকে করতেই চাই শুধু, ব্র্যাক মাঝখানে শহর কেন্দ্রিক কিছু স্কুলও তৈরি করেছিল এবং আপনারা ভালো ইউনিভার্সিটি চালাচ্ছেন, আপনারা প্রাথমিক বা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু আমাদের বেসিক সংকটটা যে প্রাথমিক শিক্ষায়, সেখানে ব্র্যাক কেন সেখান থেকে সরে আসলো, অথবা সেটা কেন এক্সপান্ড করছে না, যে জায়গাটা আমাদের? আমরা মূলত কমপ্লিমেন্টারি রোল পালন করতাম সরকারের, কারণ অ্যাকচুয়ালি শিক্ষা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের। সেক্ষেত্রে আমাদের একটা সময় ছিল রাষ্ট্র যখন একটু দুর্বল ছিল, যেখানে সব জায়গায় যেতে পারতো না, সব জায়গায় অ্যাক্সেস ছিল না, সেই জায়গাতে আমরা রিমোট এলাকাগুলোতে স্কুলগুলো করেছি, এবং একটা সময় আমরা 64,000 স্কুল চালিয়েছি বাংলাদেশে 2009 সালে। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমরা দেখেছি যে সরকার অনেক নতুন প্রাইমারি স্কুল তৈরি করেছে, এবং সেক্ষেত্রে ওই অ্যাক্সেসের প্রবলেমটা রিজলভ হয়েছে। কিন্তু এখন যেটা আমরা দেখছি যে কোয়ালিটি, যেটা সবাই বলছেন আজকে, এটা এখানে একটা বড় নিড তৈরি হয়েছে। এবং তো আমরা একটা ছোট ছোট উদ্যোগ কিছু নিচ্ছি। আমরা ব্র্যাক একাডেমি বলে নতুন একটা স্কুল চালু করেছি কুমিল্লাতে, এবং একটা মডেল স্কুলের মতো, যেটা এই যে একবিংশ শতাব্দীর যে দক্ষতার কথা বলা হচ্ছে সেইগুলোকে জোর দিয়ে। এবং সরকার থেকেও এখন আমরা যেটা শুনছি যে নতুন করে কারিকুলাম ঢেলে সাজানো হচ্ছে 2021 সাল থেকে, এবং সেখানেও আমরা চাচ্ছিলাম যে এখানেও যদি এককভাবে না তৈরি করে এইখানেও যদি আমাদের সবার লার্নিংগুলো নিয়ে তৈরি করা হয়, নইলে আবার একটা বিশাল কিছু হয়তো ভুল হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে, সেটা আবার সারাতে আপনার আরো 10 বছর লেগে যাবে। জি, আমরা একটু স্যার আপনার কাছে যে কারণে পরে আসলাম, সবার কাছ থেকেই কথাগুলো শুনতে চাই। মৌলিক কাজটা শেষ পর্যন্ত সে সরকারের কাঁধেই পড়ে। যে সংকটগুলোর কথা সবগুলোই নীতির সংকট। আপনি প্রাইমারি স্কুলের বেতন কেমন দেবেন প্রাইমারি স্কুলের শিক্ষকের, সেটি যেরকম নীতির সংকট, একই সঙ্গে আপনার শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, বোর্ড কি হবে, আপনি সবাই যে জিপিএ 5-এর পিছনে বাবা মা বা শিক্ষার্থীরা নিশ্চয়ই এমনি এমনি ছোটে না, কারণ জিপিএ 5-কে তো আপনি স্বীকৃতি দিচ্ছেন। বিশেষ যে ছেলেটা চাকরি পায় সেই বিয়ের বাজারে সবচেয়ে বেশি ডিমান্ডেবল পাত্র হচ্ছে, ফলে সেই সামাজিক বাস্তবতার তৈরির দায়ও তো সরকারের নিঃসন্দেহে। ফলে এখন এই যে সমাধানের আলোচনাগুলো রুবানা হক থেকে শুরু করে ওনারা বললেন, সেটি কতখানি বাস্তবসম্মত? সরকার কি সবাইকে নিয়ে সেটি করার কথা আদৌ ভাবছে? পুরোটাই বাস্তবসম্মত। আমরা যে আলোচনাগুলো শুনলাম, কিন্তু এক্সাম্পল আছে আমাদের কাছে, অন্য অন্য দেশে এক্সাম্পল আছে, আমরা কপি করার দরকার নেই, কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের কোনটা প্রয়োজন। তো আমরা সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে কিন্তু 3টা উদ্দেশ্যে। একটা হলো এই দক্ষতা প্রশিক্ষণকে সমন্বয় করা, 2 হলো গুণগত মানকে নিশ্চিত করা, 3 নম্বর হলো সনদায়ন করা, সার্টিফিকেট। স্কিলড তাকেই বলা হবে যে ডকুমেন্টেড দক্ষতা রেখেছে, এবং স্কিলের যে সংজ্ঞা সেটিকে কিন্তু আমরা জেনারেলাইজড করলে হবে না। স্কিলের সংজ্ঞা হলো
সুনির্দিষ্ট কাজের জন্য তার জ্ঞান ও কৌশল, অথবা তার সক্ষমতা এবং সামর্থ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশনের জন্য সুনির্দিষ্ট মানের আওতায় আন্তর্জাতিক এবং দেশীয় মার্কেটের জন্য শিল্প এবং পেশাগত চাহিদার ভিত্তিতে। তার মানে যেই লোকটিকে আমি তৈরি করব, সেটি যে বয়সেরই হোক না কেন, যেই এডুকেশন প্ল্যাটফর্মেরই হোক না কেন, তাকে আমি এমনভাবে একটা দক্ষতা দেব যে দক্ষতাটা সে এখনই কোনো একটা শিল্পের সঙ্গে যুক্ত হয়ে ওই শিল্পের প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার জন্য উপযুক্ত অবদান রাখতে পারে। এখন কথা হলো, যেই ছেলেটি এসএসসি থেকে চলে এসে দক্ষতা নিয়ে এসে একটা ইন্ডাস্ট্রিতে যুক্ত হলো, সে কিছুদিন কাজ করার পরেই তার ইচ্ছে জাগলো যে আমি হায়ার এডুকেশন নেব। তাহলে হায়ার এডুকেশন সে নিতে হলে আমাদের যে 3টা টায়ার আছে শিক্ষা এবং প্রশিক্ষণের, একটা হলো জেনারেল এডুকেশন, যেটা এসএসসি, এইচএসসি, মাস্টার্স এবং মাদ্রাসা এডুকেশন, প্রাইমারি অনেক সব কিছু। আরেকটা হলো টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল, যেটা ডিপ্লোমা এবং এসএসসি, এইচএসসি ভোকেশনাল। এটাও কিন্তু শিক্ষা, কারিগরি শিক্ষা বোর্ডের। আর এনএসডিএ দেখছে প্রশিক্ষণ, যেটাকে আমরা দক্ষতা বলি। তাহলে দক্ষতাপ্রাপ্ত একটি ছেলে যদি আবারও ডিপ্লোমাতে যেতে চায় অথবা সে জেনারেল এডুকেশনে যেতে চায়, তার যে হরিজন্টাল এই ইন্টিগ্রেশন থাকতে হবে। এবং আবার যদি সে উপরের দিকে যেতে চায়, তাহলে তার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন থাকতে হবে, যাতে সে দক্ষ হয়ে মাস্টার্স নিয়ে আবার ফিরে যাবে সেই ইন্ডাস্ট্রিতে যেখানে সে এক্সিকিউটিভ হবে। যেখানে সে চাকরি শুরু করেছিল অ্যাসেম্বলিং লাইনে, এখন সে সেখানে এক্সিকিউটিভ, হয়তো ম্যানেজার হবে। সো এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, সেটির জন্য এটা আমার কাজ নয়, কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। বাট আমি বলছি যে কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বিভাগ এবং সাধারণ শিক্ষা বিভাগ, তাদের যে কাজটি করতে হবে সেটি হলো সাধারণ শিক্ষায় টেকনিক্যাল অ্যান্ড স্কিল কারিকুলাম ইনক্লুড করতে হবে। এবং সেটি দুভাবে করা যায়। একটি হলো বর্তমান কারিকুলামের সঙ্গে ইন্টিগ্রেটেড করে ফেলা যায়, সেটি কিন্তু ইউনিফর্ম হয়ে যাবে, যার যার পছন্দের দক্ষতা নিতে পারবে না। আর যদি আমি এরকম করি যে কমন দক্ষতা হয়ে যাবে, আর যদি আমি এরকম করি যে অপশন আছে, বিভিন্ন দক্ষতা, একটি কারিকুলামের টায়ার আছে, সে অনার্স পাস করলো এবং একটি সাবজেক্টে সে দক্ষতাও নিল, সে 2টো সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসবে। একটা তার অনার্স মূল সাবজেক্টে, আর একটা তার দক্ষতা, এবং সে বেরিয়ে এসে অনার্স তাকে ইমেজ দেবে আর দক্ষতা সার্টিফিকেট তাকে জব দেবে, অথবা সে এন্টারপ্রেনার হবে, সেলফ এমপ্লয়মেন্টে যাবে। সো এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার দিকে আমাদের যেতে হবে। সো আমি যে অংশটি করছি সেটা আমরা যাচ্ছি কিনা, আমরা যাচ্ছি, কারণ মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন 2021-এর মধ্যে টেকনিক্যাল কারিকুলাম ঢুকবে জেনারেল এডুকেশন। এবং আমি আরো জানিয়ে রাখি, সেই জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটি বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যেখানে কারিগরি শুনতে খুবই ভালো এবং খুবই আশার কথা। কিন্তু ধরেন স্যার, আমাদের বিআরটি আছে যারা ড্রাইভারদের লাইসেন্স দেয়, কিন্তু আমাদের চালকদের কি অবস্থা সেটি আমরা জানি। আপনি সার্টিফিকেশনের কথা বললেন, এটি আরেকটি সরকারি প্রতিষ্ঠান। বিআরটি নিঃসন্দেহে অনেক শক্তিশালী প্রতিষ্ঠান, সেটিও একটি মন্ত্রণালয় থেকে একজন সচিব আছে। ফলে সেই অভিজ্ঞতা থেকে আমাদের একটা ওই যে ঘর পড়া গরু সিঁদুর ভয় পাই, সেই ভয় আমরা এখনই পাচ্ছি। সেই ভয় দূর করার জন্য সতর্কতামূলক কি ব্যবস্থা নেবেন সেটি নিয়ে কথা বলতে চাই। তার আগে আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ সময়ে আমরা একটা সন্দেহ বা ভয়ের কথা বলছিলাম ফারুক হোসেন, যে আপনি সার্টিফিকেশন করবেন যে উনি ভালো ট্রেনিং পেয়েছেন, ওনার দক্ষতা রয়েছে। এখন ধরেন বিআরটি সার্টিফিকেট দেয় যে উনি ড্রাইভার, কিন্তু তারা কি করেন সেটি নিয়ে আলোচনা করার সুযোগই নেই, আপনিও জানেন। ফলে সেই সার্টিফিকেশনটা আমাদের সেই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা, বিশেষ করে সরকারি সংস্থাগুলোর এবং সরকারি কর্মকর্তাদের, আমলাদের নিয়ে নানা সমালোচনা, তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে। ফলে এই প্রশ্নগুলো আমার না, সাধারণ মানুষের ভিতরে আছে এবং সেটির বাস্তব ভিত্তি আছে। এই ক্ষেত্রে ব্যতিক্রম ঘটুক, এটা আমরা চাই। আপনি কতক্ষণে আশাবাদী? না, এটা আপনি যেটা লাইসেন্সের কথা বললেন, এটি আসলে স্কিল ট্রেনিং নয়, এটি স্কিল নয়। ড্রাইভার ইজ নট স্কিলড, হি ইজ দ্য প্রফেশনাল। এবং তার যে লাইসেন্সিং এর জন্য সে প্রশিক্ষণ নিয়ে একটি পরীক্ষা দেওয়ার জন্য লাইসেন্স নিয়েছে, কিন্তু তাকে স্কিল ট্রেনিং দিতে হবে, ওটা হলো তার অতিরিক্ত স্কিল ট্রেনিং। তাকে কাঠামোর আওতায় একটা লেভেল পর্যন্ত স্কিল ট্রেনিং দিতে হবে, এবং সেখানে তার টেকনিক্যাল স্কিল দিতে হবে তাকে, এবং সফট স্কিল দিতে হবে। যেটি আসিফ সাহেব একটু ইঙ্গিত দিয়েছিলেন, যে সফট স্কিল মানে হলো তার এটিকেট, তার বিহেভিয়ার, তার কমিউনিকেশন, ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি বোধ, যেটা এগুলো তাকে দিয়ে তৈরি করে দিতে হবে।
সেই জন্য আমরা এখন ড্রাইভারের লাইসেন্স পাওয়ার জন্য যে পরীক্ষা বিআরটিএ বা বিআরটিসি নেবে এবং যে ট্রেনিংটা সে নেবে ওই পারপাসে, সেটা কিন্তু স্কিল নয়, তাকে তার অতিরিক্ত স্কিল ট্রেনিং নিয়ে সার্টিফাইড হতে হবে। অর্থাৎ এখন যারাই যে পেশায় যুক্ত হোক না কেন ইন ফিউচার প্রত্যেকে সার্টিফাইড হতে হবে এবং এই সার্টিফাইডটার কোয়ালিটি অ্যাসিওর করার দায়িত্ব এনএসডি এর, যে কারণে এনএসডিএ কোর্স কারিকুলাম অ্যাপ্রুভেল থেকে শুরু করে অ্যাসেসমেন্ট পর্যন্ত করে তারপরে সার্টিফিকেট দেবে এবং এই সার্টিফিকেশনের মধ্যেই এনএসডিএ কোঅর্ডিনেট করবে অ্যামাং দি স্টেক হোল্ডার্স, যেমন ধরেন ট্রেনিং প্রোভাইডার, এমপ্লয়ার, ট্রেইনিজ যারা ইয়াং বা এজেড এবং রেগুলেটর এনএসডিএ। এর মধ্যে একটা পোর্টাল তৈরি হবে আমাদের, যে পোর্টালে একজন প্রশিক্ষণার্থী ক্লিক করে সে কোথায় ভ্যাকেন্সি আছে এবং কোন স্কিল সেটা বের করবে এবং ক্লিক করে সে কোন ইনস্টিটিউটে সেই স্কিলটা পড়ানো হবে সেখানে সে যুক্ত হবে। রুবানা হক আপনাকে সম্ভবত কিছু জিজ্ঞেস করতে চান। রুবানা হক। ফারুক ভাই, আমার একটা বিনীতভাবে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো যে আমাদের এই 4 জন যে পার্টিসিপেন্ট, এর মধ্যে 3 জনই কিন্তু আমরা বেশ হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি। একমাত্র আপনি মোটামুটি গুছিয়ে একটা কারিকুলামের কথা বলতে পারছেন, সামনের দিকে দিক নির্দেশনা দিতে পারছেন। আমার প্রশ্ন হলো, এটা আপনি মানে সরকারের দিক থেকে বলছেন বলে আপনার একটা স্থিতি আছে, আপনার একটা ডিরেকশন আছে, কিন্তু আমাদের মধ্যে যারা আমরা প্রাইভেটলি কাজ করি বা ইভেন যারা পড়াই বা যারা এনজিও করি, মোটামুটিভাবে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, কারণ ডিসরাপশন ইজ দ্য নিউ ইনোভেশন। খুব মানে ধরা বাঁধা উপায় যদি আমরা যাই তাহলে কোনো কিছুই কিন্তু রাতারাতি বদলাবে না। আপনি যেটা বলছেন অত্যন্ত এটা আশাব্যঞ্জক, কিন্তু এটি সময় লাগবে। এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমাদের 3 ধরনের জেনারেশন আছে। একটি হলো যারা আমাদের ধরেন ওয়ার্কারের বাচ্চারা বা একদম ছোট যারা বা প্রাইমারি এডুকেশনে যারা আছেন তারা। দ্বিতীয়ত হলো তারা যারা এখন আমাদের কাছে চাকরির জন্য আসছেন। আর তৃতীয়ত হলো আমরা যাদেরকে এমপ্লয় করছি তাদেরকে আমরা এর পরে যখন আমরা সেক্টর ডাইভার্সিফাই করব বা অটোমেশন আসবে তখন কি করব। 3 ধরনের নিড আছে আমাদের। তো যারা একদম ছোট তাদেরকে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছিলাম অনেক দিন থেকে, যে ভাই ছোটদেরকে প্রাইমারি স্কুল থেকে আপনারা কোডিং শেখান। আমি সেদিন খুব খুশি হয়েছি শুনে যে অন্তত আমাদের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার হঠাৎ করে এক জায়গায় বলছেন যে আমরা শুধু কারিগরি স্কিল না, আমরা আসলে প্রাইমারি স্কুলগুলোতে আমরা কোডিং শেখাবো। দিস ইজ গুড নিউজ ফর আস। মানে যুগোপযোগী, ক্ষমা করবেন। আর দ্বিতীয়ত হলো যারা আসলে আমাদের কাছে এখন আসছেন চাকরির জন্য, তাদেরকে আমরা কি করে ফাস্ট ট্র্যাক করব, এটির জন্য আপনাদের সাথে আমাদের এক্ষুনি সমন্বয়ের প্রয়োজন আছে। আর তৃতীয়ত আপনার কাছে বিশেষত আমার প্রশ্ন হলো, এনএসডিএ আমাদেরকে এই রিস্কিলিংয়ের জন্য আমাদের ওয়ার্কারগুলোকে কি করবে? সহজে বলি যে খুব দূরে না গিয়ে যদি আমরা খুব টেকনিক্যালও না হই তাহলে বলতে পারি প্রত্যেক 6000 মানুষের জন্য মাত্র 2টা করে নার্স আছে বাংলাদেশে। তো আমরা কি এদেরকে হেলথ এড ওয়ার্কারে ট্রেন করতে পারি কিনা বা এদেরকে ডেটা লেবেলিংয়ে কাজে লাগাতে পারি কিনা, এই ধরনের কোনো রকম ফাস্ট ট্র্যাক সলিউশনে আমরা যেতে পারি কিনা ফারুক ভাই, এটা আপনাকে আমি জিজ্ঞেস করি। এবং এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা যেন যে 4 জন কথা বলছি অন্তত পক্ষে আমরা 4 জন যুক্ত হয়ে অন্তত পরের পদক্ষেপগুলো চিন্তা করতে পারি, এটি করা যায় কিনা। এটা বেসরকারিভাবে করা যেতে পারে। আপা, আপনি অনেকগুলো বিষয় রেজ করেছেন, আমি সবগুলোর উপরেই খুব উত্তর দিতে ইন্টারেস্টেড, কিন্তু সময় যেহেতু কম। গতকালকে আমরা এফবিসিসিআই এর মাননীয় প্রেসিডেন্টের সঙ্গে সভা করেছি এবং খুব দ্রুত আপনার সঙ্গে সভা করব এবং আমরা আমাদের সমস্ত প্ল্যানগুলো আপনাদের জানাবো, কারণ এখানে আসলে এনএসডির কার্যক্রমে ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে এমন কোনো জাদু নেই যে আমরা ইন্ডাস্ট্রি রেসপন্সিভ কোনো কারিকুলাম তৈরি করে ফেলবো, ইন্ডাস্ট্রি রেসপন্সিভ কোনো একটি কোর্স ম্যাটেরিয়াল তৈরি করে ফেলবো। আমরা কিন্তু আপনাদের কাছ থেকেই নেব, কিন্তু ফিউচার প্রিপারেশনের জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমাদের একসঙ্গে অনেকগুলো প্ল্যান আছে। আমি এটা ডিটেলসে যাব না, সময়ের দরকার হবে। আর যারা প্রাইমারি লেভেলে, এটি কিন্তু আমরা এনএসডিএ থেকে প্রাথমিক গণশিক্ষা বিভাগের সচিবকে অনুরোধ করেছি প্রাইমারি লেভেলে কোডিং স্টার্ট করার জন্য। মাননীয় অ্যাডভাইজার নির্দেশ দিয়েছিলেন আমাকে। প্রাইমারি এডুকেশনের সচিবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, তারা নিজেদের পর্যায়ে একটি সভা করছেন এবং খুব দ্রুতই তারা এটিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য উদ্যোগ নেবেন। আমরা নিশ্চয়ই এটি নিয়ে আরেকদিন কথা বলবো। আসিফ সালেহ, একদম শেষ সময় শুনতে চাই, ধরেন আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি কিন্তু সেখানে মূল নেতৃত্বটা রাশিয়ার সায়েন্টিস্টরা দিচ্ছেন, আমরা পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি সেটা চায়না বা জাপানিরা দিচ্ছেন, আমরা পদ্মা সেতু বানাচ্ছি জাপানি দিচ্ছেন। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে রোবানা পর ওখানে সিইও বা সিএফও ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে আসছে।
এই জায়গাগুলো আর কতদিন, মানে আমরা যে লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে 2021 বা 2041, এই অবস্থা চলতে থাকলে কি আমরা সেটা অর্জন করতে পারবো আপনার মনে হয়? এই জায়গাটা এই কারণে আরও বেশি ইম্পর্টেন্ট, মানে মিডল ইনকাম দেশ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে দক্ষ জনবল। সেজন্য আপনার শুধু প্রাইমারি না, আমি বলবো সেকেন্ডারি স্কুলও খুবই ইম্পর্টেন্ট, কারণ এবার সেই জায়গাতে পাশাপাশি এই দক্ষতার জায়গাগুলো এখন তো আমরা কিছু কিছু জায়গায় আপনি দেখবেন সিঙ্গাপুর থেকে আমরা আবার ওয়ার্কারও নিয়ে আসছি, চায়না থেকে ওয়ার্কার নিয়ে আসছে, কারণ ওই জায়গাতেও আমাদের দক্ষ জনবল শুধু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে 3000 চাইনিজ শ্রমিক। সো সেই জায়গাগুলোতে এখন যেটা সবাই বলছেন, আমাদের যে এই সমন্বয়টা দরকার, যে একটা ন্যাশনাল স্কিল স্ট্র্যাটেজি দরকার, এবং যেখানে সবার অংশীদারিত্ব দরকার, এবং এটা এমন একটা জায়গা যেখানে সরকার একা পারবেন না, কিন্তু সরকারের সবচেয়ে ওই কনভিনিং পাওয়ারটা আছে এবং অর্থ খরচ করার সরকার ক্ষমতাটা facilitate আছে, করতে পারে। ফেসিলিটেট করতে পারবেন, এবং অর্থ খরচও করছেন তারা, কিন্তু ঠিক জায়গাতে খরচ হচ্ছে কিনা সেটা একটু দেখা। এবং এই জায়গাটাতে অন্য স্কিলস প্রোভাইডারদের যেরকম লাগবে সেই পাশাপাশি প্রাইভেট সেক্টরদেরও লাগবে। যে আমরা এসডিজির কথা এত বলছি, এটা একটা পারফেক্ট সেক্টর যেখানে প্রাইভেট, পাবলিক এবং সোশ্যাল সেক্টর একসাথে কাজ করতে পারে। আমরা একদম শেষ সময় আপা, আপনি একটু সংক্ষেপে যদি আপনার কোনো সাজেশন থাকে, সমস্যাটা চিহ্নিত, সমাধানটা আমরা করতে চাই, কি করা উচিত? সমাধানের জন্য যেটা হচ্ছে যে সেই বিষয়টা হচ্ছে যে প্রথম একটা প্রাইমারি এডুকেশনের বিষয়ে যে গুরুত্বটা দেওয়া হলো, আমার মনে হয় এটা আমরা ভবিষ্যতে হলেও তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আমাদের একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের মতো বিষয়গুলোর ঝাপটা কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং এখানে আমাদের শ্রমঘন শিল্পগুলোর উপরে নতুন নতুন শ্রমঘন শিল্প এবং যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পায়নের দিকে আমাদের কিন্তু শিল্পায়নে এখনও কিন্তু খুব বেশি শ্রমিক নিয়োজিত না, এখনও কিন্তু এগ্রিকালচার সেক্টরে। সুতরাং শিল্পায়নটা যদি হয় সেটার কারণে কিন্তু আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগ, এই বিষয়টা আমার মনে হয় খুব বেশি আসেনি। এই বিষয়টা কিন্তু আমার মনে হয় খুব গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। এবং এটার সাথে সাথে যেটা দরকার রয়েছে সেটা হচ্ছে আমার মনে হয় এটাও আমাদের একটু চিন্তা করা দরকার, নারী শ্রমবাজারের অংশগ্রহণ, সেখানে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা নিয়ে স্পেশালি একটু চিন্তা করা দরকার। রুবানা হক 30 সেকেন্ডে কিছু একটা অ্যাড করতে চান, রুবানা আপা? আমি আপার সাথে একটা জিনিস খালি অ্যাড করে দিই, যেটা আমাদের বলা হয়নি, সেটা হলো যে আমরা আমাদের শ্রমিকদেরকে কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করছি, এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিদেশি বিশ্ববিদ্যালয় চিটাগাংয়ে অবস্থিত, সেখানে আমাদের অন্তত 100 শ্রমিক যান। এরা কিন্তু আমরা আশা করছি, আমরা উই হ্যাভ স্টার্টেড ইট, আমি আশা করছি যে এরা আবার আমাদের কাছে ফেরত আসবে বা অন্য কোথাও যাবে। কাজেই আসলে নারীদের ক্ষমতায়নটাকে আমরা কিভাবে, যদি আমরা জাস্ট বেসিক গার্মেন্ট ওয়ার্কারদেরকে, ইন্টারমিডিয়েট অনেক আগে তারা পাশ করেছে, তাদেরকে যদি ইউনিভার্সিটিতে নিতে পারি 2 বছরের অ্যাক্সেস কোর্স এক্সট্রা দিয়ে, এবং তারা একেবারে বিশুদ্ধ ইংরেজি এবং বাংলা বলে, যদি আমরা এটা পারি, তাহলে সরকারের জায়গায় থেকে অনেক ভালো ভালো কাজ করে, শুধুমাত্র অন্তত পক্ষে জাস্ট ইফ দে উইল ইটস পসিবল। আমরা সবাই অনেক ধন্যবাদ রুমানা আপা, অনেক ধন্যবাদ জনাব ফারুক হোসেন, অনেক ধন্যবাদ আসিফ সালে, এবং অনেক ধন্যবাদ ডক্টর সাইমা বিদিশা। দর্শক, আমরা আশা নিয়ে শেষ করতে চাই, আমাদের সবচেয়ে বড় শক্তি যেহেতু মানুষ, সেই মানুষকে আমরা কাজে লাগাতে সক্ষম, তাহলে নিশ্চয়ই সোনার বাংলাদেশ এবং সব লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সেই প্রত্যাশায় শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, থাকবেন যেমন।